আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হচ্ছে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামে জটিল সংখ্যার উপরে জটিল সংখ্যার উপরে অলরেডি দুইটা এক্সাম নিয়েছি। জটিল সংখ্যার আর্কাইভ ক্লাসগুলো দিয়ে এক সপ্তাহ গ্যাপ দিয়েছিলাম এবং জটিল সংখ্যার সাজেশন বুক গুলোও দেওয়া হয়েছে। এরপরে দুইটা এক্সাম নিয়েছি আমাদের ভার্সিটি মাস্টার প্রোগ্রামে। অন্তরীকরণ অধ্যায়টার উপরে আমরা আর্কাইভ ক্লাসগুলো দিয়েছিলাম, দেন সাজেশন শিটটা দিয়েছি, সাজেশন বুক যেটা, দেন আমরা একটা ক্লাস নিয়েছি বা একটা এক্সাম নিয়েছি, সরি। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই টাইমটা যেহেতু তোমাদের এখনো রেগুলার যে কোচিং গুলা বা ম্যাক্সিমাম জায়গাতেই ক্লাস শুরু হয় নাই বা পড়া এখনো শুরু হয় নাই, তো ম্যাক্সিমাম জায়গাতে পড়া শুরু হয় নাই, ওরা শুরু করতে হয়তো আরো সময় নেবে। তো আমার যেটা ইচ্ছা যে বড় বড় যেগুলো অধ্যায় বা কঠিন কঠিন যেগুলো অধ্যায়, সেগুলো আমি মোটামুটি বাকি স্টুডেন্টদের বাকি কোচিং গুলাতে শুরু করার আগেই তোমাদেরকে অলমোস্ট 1 মাস আগায় দিব আমি। ওকে, তো এখন এই যে এক্সাম গুলো নিচ্ছি বা এই যে আমি আগের ক্লাসগুলো করায় রাখছি, যাতে করে তোমার আগের থেকে এই সব কিছু গোছগাছ হয়ে থাকে। ধরো যখন নাকি ক্যালকুলাস করাবে ইঞ্জিনিয়ারিং এ, আমি এখানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুটো মিলাই বলছি, শুনো খালি কথাগুলো। যখন নাকি ইঞ্জিনিয়ারিং কোর্সে বা ইঞ্জিনিয়ারিং কোচিং গুলাতে বা ভার্সিটি কোচিং গুলাতে যখন ক্যালকুলাস করাবে, যখন স্থিতিবিদ্যা গতিবিদ্যা করাবে, ওই টাইমে দেখা যায় যে অনেকেরই ক্যালকুলাসে গ্যাপ আছে আগের। তুমি ইন্টারে যা করে আসছো তার চাইতে আরো অনেক বেশি কিছু লাগে ইঞ্জিনিয়ারিং এর জন্য। ওকে, স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলোর ক্ষেত্রেও কাছাকাছি। ভার্সিটির ক্ষেত্রেও দেখা যায় অনেকে ক্যালকুলাস ঠিক মতন করেই নাই, অনেকে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো ঠিক মতো পারেই না। সেই ক্ষেত্রে তুমি যদি এই আশা করো যে আমি শেষ টাইমে গিয়ে, শেষ একদম যখন আমাকে একদিন টাইম দেবে পুরো অন্তরীকরণের জন্য, বা একদিন টাইম দিবে বা 2 দিন টাইম দিবে পুরো স্থিতিবিদ্যার জন্য, তুমি এখানে 3 মাসের মধ্যেই পুরো স্থিতিবিদ্যা করতে পারো নাই। তুমি এখানে আশা করছো যে 2 দিনে স্থিতিবিদ্যা করে ফেলবা। এই জিনিসগুলো আসলে মানে অবাস্তব চিন্তা। ওকে, অবাস্তব চিন্তা। তাহলে ওই কারণে যেসব অধ্যায়গুলো কঠিন বা যেসব অধ্যায়গুলো চিন্তা করাটা টাফ বা খুব দ্রুত শেখাটা টাফ, সেগুলো আমি এখন করায় রাখছি, বিকজ এখন ম্যাক্সিমাম কোচিং পড়ানো স্টার্টই করে নাই। এখন যদি আমি ক্যালকুলাসটা করায় রাখতে পারি, এখন যদি আমি হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো করায় রাখতে পারি, তাহলে তোমাদেরই লাভ, তোমাদেরই সুবিধা। অনেক কিছু অনেক জায়গায় সহজ হয়ে যাবে, অনেক জায়গায় সহজ হয়ে যাবে পরে। ইভেন এখন যদি আগায় রাখতে পারো, তাহলে ওই টাইমে জাস্ট রিভাইজ করবা। ওই টাইমে নতুন যেগুলো ক্লাস দিব ওকে, বাট তখন রিভাইজ করতে পারবা। এখন কথা হচ্ছে তোমাদেরকে এক্সাম গুলো নেওয়ার আগে কিন্তু আমি আর্কাইভ ক্লাস, আগের বছরের যেটা, তারপরে নতুন যে সাজেশন বুক এই বছরের যেগুলা, সবই কিন্তু দিয়ে দিচ্ছে, কিন্তু সবার এক্সামের রেজাল্ট ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না বলতে এখানে কি বোঝানো যাচ্ছে আমি সেটা বলি তোমাকে। তুমি চাও হচ্ছে যে তুমি বুয়েটে একদম টপ দিকে আসবা, টপ 100-এ ঢুকবা বা টপ হচ্ছে 50-তে ঢুকবা বা টপ 20-তে ঢুকবা। তো কথা হচ্ছে গত বছর কিন্তু এই লেকচার গুলো দেখেই বুয়েটে 13তম হয়েছিল। তা আমি কি আশা করতে পারি না যে বুয়েটে 3তম এবার হবে? এইবারের লেকচার তো আরো স্ট্যান্ডার্ড থাকবে, আরো বেশি এফিসিয়েন্ট থাকবে, আরো বেশি ফিউচারিস্টিক হয়েছে, ইন্টারেক্টিভ পিডিএফ এর মাধ্যমে থাকবে। তা আমি কি আশা করতে পারি না? গত বছর আল্লাহর মধ্যে ঢাবিতে, তারপরে চিটাগাং বিশ্ববিদ্যালয় বা রাজশাহী যেগুলা, তো এইসব জায়গাগুলোতে কিন্তু তোমার এমসিকিউ একদম সবগুলাই একই, মানে লেকচারের টাইপ থেকে আসছিল আল্লাহর রহমতে। তো আমি কি আশা করতে পারি না যে এবারও আরো ভালো করে লেকচার গুলো দিব, তোমরা আরো ভালো রেজাল্ট করবে? এটাকে আমি আশা করতে পারি না? তাইলে এখন কথা হচ্ছে এই যে আমি যে সেট আপ গুলো রেডি করে তোমাদেরকে এক্সাম গুলো নিয়ে দিচ্ছি, এইটা তোমাদের জন্যই তো। কিন্তু এক্সাম ভালো হচ্ছে না কেন? দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টই হয়তো বা 2-3 জন বা 4 জন এরকম ভালো রেজাল্ট করো, হয়তো বা 90%-এর উপরে পাও, বাকিরা দেখা যায় 70, 60, 50 এগুলা পার্সেন্টেজ নাম্বার পাচ্ছ। এইটা কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা না, যে তুমি যেই নাম্বারই পাও না কেন, ফেল না করলেই এইচএসসি পাস। ভর্তি পরীক্ষাটা এরকম না যে ফেল না করলে আমি পাস হয়ে যাব। ভর্তি পরীক্ষা হচ্ছে গিয়ে তোমার একটা কম্পিটিশন, বাকিদেরকে পিছনে ফেলতে হবে। তোমার টার্গেট পাস করা না যে 40 পাইলাম, 50 পাইলাম, 100 নম্বরের পরীক্ষা হইলো আমি 70 পাইলাম, এইটা কিচ্ছু না, মানে এটা কোনো রেজাল্টই না। এটা করলে কিছুই চান্স পাবা না, সিম্পল কথা। আমি কোনো তোমাকে সুগার কোটেড কথা বলবো না। আমি তোমাকে এখানে খুশি করার জন্য যে আমার কাছে পড়লেই চান্স হয়ে যাবে, আমার কাছে পড়লে আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো না। আমার জিনিসগুলা ঠিকঠাক মতন করলে তখন আল্লাহ চাইলে চান্স হবে, সিম্পল কথা। ব্যাপারটা বুঝছো? তুমি যেগুলো তোমাকে আমি পড়ায় রাখছি, যেগুলো আমি তোমাকে ক্লাস দিয়ে দিচ্ছি, যেগুলো আমি সাজেশন বুক তোমাকে দিচ্ছি, তুমি যদি সবকিছু কমপ্লিট না করে এখানে পড়তে বসো, সবকিছু যদি শেষ না করো, তাইলে কিন্তু লাভ নাই। বুঝছো কথা? তুমি যদি সবকিছু কমপ্লিট না করতে পারো, তুমি মনে করো লেকচার দেখলে একবার, দেখার পরে তুমি 3বার রিভিশন দাও নাই। ওকে, তুমি হচ্ছে সাজেশন বুকটা তুমি পাইলা, তুমি প্রথম 2-3 পেজ দিয়ে তুলে বলো আর এগুলো মনে হয় পারবো, সমস্যা নেই। বাট তুমি যদি এমনি করে না পড়ো জিনিসগুলা, তাহলে কিন্তু রেজাল্ট কখনোই ভালো হবে না। বুঝছো ব্যাপার? তাইলে এখন একটা এক্সামের আগে তুমি করবাটা কি? মনে করো আমি আগে ইঞ্জিনিয়ারিং ব্যাচের জন্য বলবো, এরপরে ভার্সিটি ব্যাচের জন্য বলবো। আমার বলা শেষ হলো তখন আমি তোমাদের মতামত শুনবো যে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে। ওকে, প্রথম ব্যাপার, তোমার যদি এখন তুমি কি করবা? ধরো আজকে আমি জটিল সংখ্যার উপরে দ্বিতীয় এক্সাম নিয়েছি,
দ্বিতীয় এক্সাম নিয়েছি। প্রথম এক্সামে 2টা মনে হয় প্রশ্ন ভুল ছিল, 2টা মেবি 3টা, 50টার মধ্যে 2টা বা 3টা প্রশ্ন ভুল ছিল। ওই জন্য আমি যে এক্সামের টাইপ গুলো করেছে ওর উপরে রাগ করে ওরা বলছে আবার করো, আমি আরেকটা এক্সাম নেবো। তো আমি আরেকটা এক্সাম নিয়েছি আজকে, ওকে, আরেকটা এক্সাম নিয়েছি আমি, এবং তোমাদের রেজাল্ট খারাপ ছিল, তোমাদের উপরে আমি রাখছিলাম, ওই জন্য আমি আরেকটা এক্সাম নিয়েছি পুরো একদিন গ্যাপে বা 2 দিন গ্যাপে। বৃহস্পতিবার ছিল ইঞ্জিনিয়ারিং জটিল সংখ্যার প্রথম এক্সাম, আজকে আমি ইঞ্জিনিয়ারিং জটিল সংখ্যার দ্বিতীয় এক্সাম নিয়েছি, আবারও একই অধ্যায় একই জিনিসের উপরে কোয়েশ্চেন আমি আবার নতুন করে করেছি, ওকে। এখন কথা হচ্ছে যে তুমি আজকে জটিল সংখ্যার এক্সাম দিলা, আজকে রাতে এই ভিডিও শেষ করে আমি ইনশাল্লাহ তোমাকে অন্তরীকরণের উপরে যেই লেকচার গুলা গত বছরের সেগুলো দিয়ে দিব। সেই লেকচার গুলা গতকাল আমার রাত 2:45 বেজেছে এডিট করা কমপ্লিট করতে, ওকে। আমার যে ম্যানেজার ও হচ্ছে গিয়ে ইন্ডিয়ায় আছে, ওর বাবা প্রচন্ড অসুস্থ চিকিৎসার কারণে, ও ইন্ডিয়ায় আছে, ও সবগুলো কাজ করতে পারছে না এই মোমেন্টে। আমার ছোট ভাই, আপন ছোট ভাই, যে ওকে পড়াশোনা রেখে, ও ইঞ্জিনিয়ার পড়ছে, ও পড়াশোনা রেখে ওরে নিয়ে আসছে যে এডিট করো এগুলা তোমাদের জন্য। এগুলো গতকাল 2:45 বাজে গেছে গিয়ে আমার এডিটিং শেষ করতে করতে, কথা বুঝছো। এরপরে গতকাল যে আমি সবগুলো আপলোড দিয়েছি, আজকে মনে হয় সকাল 10টা বেজেছে জাস্ট আপলোডিং শেষ হতে হইতে, ওকে। তাহলে এই যে এখন অন্তরীকরণের লেকচার গুলো যে গতকাল সারা দিন রাত লাগায় একদম আজকে সকাল পর্যন্ত, তো আমি আজকে ঘুমাইছি সকাল 7টায়, লিটারালি আমি আজকে সকাল 7টায় ঘুমাইছি, 12টার দিকে উঠে গেছি আমি, সকাল 7টায় ঘুমায়। এর মধ্যে জটিল সংখ্যার এক্সাম রেডি করা, তোমাদের সাজেশন বুক অন্তরীকরণটা রেডি করা, তারপরে তোমাদের যেই এখন থেকে ক্লাস যেগুলো শুরু করবা অন্তরীকরণের ইঞ্জিনিয়ারিং ব্যাচের, ওগুলো রেডি করা সবগুলো শেষ করেছি এই সারাটা রাত লাগায়, বিকজ আজকে তুমি এগুলো করবা। তো আমি যদি এখন না শেষ করে ঘুমায় যাই, হয়তো আমার এগুলো কাজ ডান হবে না, কমপ্লিট হবে না, আমি তোমাকে টাইম মতো দিতে পারবো না। তাহলে এই যে আমি যে পরিশ্রমটুকু করলাম, এটা কার জন্য করলাম? আমার রেজাল্ট দিবে? আমাকে বুয়েটে চান্স দিয়ে দিবে এখন, ট্রিপলি দিবে, সিএসসি দিবে, বা আমাকে কোথাও ভালো সিকের ওয়েটে চান্স দিবে? দিবে? দিবে না তো। তোমার জন্য করছি, যাতে করে তুমি টাইমলি সবকিছু পাও এবং টাইমলি যাতে পড়া স্টার্ট করতে পারো। এখন যদি মনে করো আমি টাইমলি না দিই, তোমার প্রবলেমটা কোন জায়গায়? তুমি 2 ঘন্টা পরে পড়তে বসবা, আজকে না পড়লে কালকে পড়তে বসবা, এটাই কি? ন, তুমি আজকে ইচ্ছা করেছিল পড়তে বসবা, আজকে যদি আমি তোমাকে এটা না দেই, কালকে তোমার পড়তে ইচ্ছা করবে না। তখন দেখা যাবে আমি ওই একদিন পরে দিলাম দেখে তোমার পড়াই শেষ হয়ে গেছে, পড়াই করতে পারো নাই তুমি। ওই জন্য আমি টাইমলি দিতে যাচ্ছি, এই জন্য আমার উপরে যেই ঝড়ই যাক, আমার ঘুমানোর কথা কখন, আমি ঘুমাচ্ছি সকালবেলা তোমার এগুলো ঠিক করে রাখার জন্য। এখন তোমার জন্য যদি আমি খাটতে পারি, তাহলে তুমি কি তোমার নিজের জন্য খাটতে পারো না? তুমি তো তোমার নিজেরই, তুমি তো আর আমার না, তুমি তোমার নিজের। তুমি আমার জন্য খাটতে বলি নাই তো তোমাকে, তোমার জন্য খাটবা। এখন কি করতে হবে এটা আগে বলি তোমাকে। লেকচারে অন্তরীকরণের যেই কয়েক ঘন্টার লেকচার দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য গত বছরের আর্কাইভে, ওই সবগুলো তুমি এখন শেষ করবা। আমি বলে দিচ্ছি, উদ্ভাস বা যে কোনো কোচিং বা তুমি যে রুটিনই ফলো করো না কেন, ব্যাপারটা হচ্ছে লাস্ট মোমেন্টে যখন অন্তরীকরণ করানো শুরু হয়, ওই টাইমে তোমার দেখা যাবে আরো আগের কয়েকটা অধ্যায়ই বাকি রয়ে গেছে, তুমি সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করো নাই, আগের আরো অনেক জিনিসপাতি বাকি, তুমি এগুলো পড়েই কুল পাবা না। অন্তরীকরণে তুমি দেখবো অর্ধেকই নতুন, আমার কাছে ম্যাট্রিক্স করে আসছো না, তুমি তো আগেও ম্যাট্রিক্স পারতা, আমার কাছে ম্যাট্রিক্স করে দেখো নাই যে অর্ধেকই নতুন লাগে। অন্তরীকরণে অর্ধেক নতুন লাগবে, ইন্টিগ্রেশনে অর্ধেক অঙ্কই দেখবো নতুন লাগবে, একদম মনে হবে যে নতুন আসছে। তাহলে এই জিনিসগুলো তুমি যদি একদম শেষ মোমেন্টে জন্য রেখা দাও, স্থিতিবিদ্যা গতিবিদ্যার অঙ্ক, গতিবিদ্যার ম্যাক্সিমাম বইয়ের থেকে আসে, মানে গতিবিদ্যা বাইরে থেকে প্রশ্ন করে না বা খুব অ্যাডভান্সে যায় না ইঞ্জিনিয়ারিং এ, বাট স্থিতিবিদ্যা চায়, ওকে। তাহলে এই যে অধ্যায়গুলা, যে অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা ইঞ্জিনিয়ারিং এর জন্য, এগুলো কিন্তু আমি এখন থেকেই কেন ইচ্ছা করে করায় রাখছি, যাতে করে শেষ টাইমে যে তুমি খাবি না খাও, শেষ টাইমে যে তুমি যাতে ভয় না পেয়ে যাও, ওকে। তো তোমার কাজ হবে, এই যে আমি লেকচার গুলো যে দিয়ে রাখলাম, এই যে নতুন করে যে আবার এডিট করাইলাম, কেন এডিট করাইলাম? যাতে সময় কমে, সময় কমে তুমি যাতে ভয় না পাও যে এত বড় বড় লেকচার। হ্যাঁ, একদম টাইম কমে আনছি, যত জায়গায় টাইম লস হয়েছিল সব ব্রেক গুলা কাটা 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 একদম সুন্দর এডিট করা হয়েছে। এখন তোমাদের কাজ যেটা, যে আজকে রাতে আমি তোমাদেরকে লেকচার গুলো দিব, যারা রাতে জাগো তারা রাতের বেলায় শুরু করে দিবা, যারা সকালবেলা ভোর থেকে উঠে কাজ করো তারা ভোরবেলা উঠেই শুরু করবা। চেষ্টা করবা একদিন বা 2 দিন, 2 দিনের বেশি না, 2 দিন টানা অন্তরীকরণের, অন্তরীকরণ সবচেয়ে বড় অধ্যায় ইন্টারমিডিয়েটের ম্যাথের, অন্তরীকরণটা শেষ করার মানে হচ্ছে খুব বড় একটা জিনিস শেষ করে ফেলা। তো অন্তরীকরণের যেই কটা লেকচার দেওয়া আছে কমপ্লিট করবা, খাতায় ওগুলো নোট থাকতে হবে। এরপরে ধরো আজকে কি বার, আজকে হচ্ছে কি স্যাটারডে, তো কালকে সানডে, পরের দিন মানডে, মানডের মধ্যে অন্তরীকরণ তুমি আর কোনো সাবজেক্ট না পড়লেও সমস্যা নেই, যেহেতু তুমি এখন কিছু পড়ো না, সারাদিন তো টিপো ফেসবুক, তুমি এখন হচ্ছে গিয়ে সানডে মানডে 2 দিন, যারা নাকি বন্যাগ্রস্ত না তারা, তাদের কথা বলছি, সানডে মানডে 2 দিন তোমরা হচ্ছে গিয়ে এই অন্তরীকরণের লেকচার গুলো শেষ করবা। টিউসডেতে তুমি সেগুলো রিভাইজ করতে বসবা, কেমনে? জাস্ট মেইন মেইন জায়গাগুলো প্র্যাকটিস করবা, ওকে, মেইন মেইন জায়গাগুলো প্র্যাকটিস করবা। গেল টিউসডের ব্যাপারে, টিউসডে চেষ্টা করবা পুরা 2 দিন শিখে যা শিখেছো 2 দিন মিলে সেটা আরেকবার রিভিশন দিতে টিউসডেতে, ওকে। তারপরে ওয়েন্সডেতে যে আছে, ওয়েন্সডেতে তুমি হচ্ছে দিনের অর্ধেক টাইম চোখ বুলায় যাবা,
বা যেগুলো যেগুলো পারো নাই প্রথমবার টিউসডেতে রিভাইজ করতে গিয়ে যেগুলো সমস্যা হয়েছিল, দাগানো অঙ্ক যেগুলো 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 প্রবলেম হয়েছিল, ওগুলো অন্তত পক্ষে করো ওয়েডনেসডেতে। এরপরে তুমি সাজেশন বুকটা ধরো। সাজেশন বুকে তোমাকে 3 ক্যাটাগরি সাজেশন বুক দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। রিটেন কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোশ্চেন ব্যাংক, আর একটা হচ্ছে এমসিকিউ সাজেশন। তিনটাই শেষ করবা, খুব বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না, 6 ঘন্টা হলে যথেষ্ট। এবং একটানা পড়ার অভ্যাস করতে হবে। তোমার ফোকাস কম, এটা আমি জানি। ফেসবুক চালাতে চালাতে আমার নিজেরও ফোকাস কম, তোমারও সেম অবস্থা আমি জানি। বাট ফোকাস দিতে হবে। ভর্তি পরীক্ষায় আছো তুমি, এটা কোনো যেন পরীক্ষা না। তুমি কখন কোন জায়গায় পড়বা, লাইফে সামনে কি করবা, এর অনেকটাই ডিপেন্ড করবে এই ভর্তি পরীক্ষার উপরে। তো তুমি যখন বুধবারের মতো জিনিসপাতিগুলো শেষ করবা, তারপরে যে বৃহস্পতিবার পরীক্ষা দিতে আসবা। যাতে এমন না হয় তুমি স্লাইড উল্টায় উল্টায় চোখ দিয়ে দেখে গেলা গিয়ে, তারপরে বৃহস্পতিবার এক্সাম দিতে বসলা, আর মনে করবা মায়ের বাড়িতে পরে আবার 3 মাস পরে এই অধ্যায় করাবেই, তখন আমি শিখে নিব না। আরে ভাই, তখন যদি শিখে না হইতো আমি এখন দিতাম এই দিন রাত সকাল 7টায় ঘুমায় তোমার জন্য রিড করতাম আমি? তখন তো করতাম না। তোমার যদি তখনই শেখার হইতো। আমি চাচ্ছি তুমি এটা এখন শিখো, এবং আমি চাচ্ছি আমার জন্য না রে ভাই, তোমার চান্স পাওয়ার জন্য। আমি তো বললাম আমার টার্গেট হচ্ছে বুয়েটে এবার আমার থার্ডের মধ্যে আনা দরকার একজনকে। আমি চাই তোমাদের মধ্যে থেকে কেউ একজন আসো। আমি এখন যেমনে যেমনে বলবো অমনে শুনবা। না শুনলে আমার বলে দেবো যে ভাই, টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমার বাবার অনেক টাকা, এই জন্য আমি পড়তে পারবো না ভাই, আমার মাফ করেন। তখন আলাদা করে বলবা। কিন্তু তোমার এখন তুমি পড়ার জন্য পড়তে আসছো, তুমি যা যা বলবো এগুলো শুনো না কেন? কথাগুলো প্রত্যেকটা আবার তো শুনতে হবে। আমি তোমার বলে দিব তুমি পরীক্ষার আগ দিয়ে পরীক্ষার দিন সকালবেলা তুমি স্লাইড উল্টে আসা করবা, পরীক্ষার মধ্যে পাবে 170 আর 60। এটা করলে আমি চান্স পাবো কেমনে? এইসব কন্টেন্ট কি নর্মাল কন্টেন্ট নাকি? তোমরা তো আরো 2-1 জায়গায় তো বাংলাদেশে পড়েছো, অনলাইনে হোক অফলাইনে হোক। আমার কন্টেন্ট উল্টায় দেখো না পেজ। আমি মার্কেটিং পারি না, সিম্পল কথা। আমি ব্যবসায়িক স্টুডেন্ট না, ব্যবসার স্টুডেন্ট না, আমি ব্যবসায়িক মানুষও না। টিচার হিসেবে আমি ভালো ভালো ব্যবসায়ী না। আমার মার্কেটিং আমি পারি না, সিম্পল। ওই জন্য আমি নাম করা না। কিন্তু আমার কন্টেন্ট কি তোমরা দেখো নাই? আমার কন্টেন্টও দেখেছো। তাহলে এই জিনিস তোমাকে এত কষ্ট করে বানায় দেওয়া হচ্ছে, এগুলো শিখো না কেন? এগুলো জাস্ট তুমি কি একবার চোখ বুলাইলে হবে? বাসায় এগুলো রেগুলার রিভিশন দিবা, রেগুলার রেগুলার এগুলো পুরো পুরো 2-3 বার প্র্যাকটিস করবা বাসায়, খালি লেকচারের অঙ্কগুলা। এরপরে সাজেশন বুক একবার অন্তত পক্ষে পুরোটা সলভ করবা। তারপরে তুমি আমার একটা এক্সাম দিতে আসবা। নাহলে এক্সামের কোনো মূল্য নাই তো। তুমি এখন কষ্ট না করতে পারলে ওই ভর্তি পরীক্ষার যখন নাকি সমস্ত কোচিং শুরু হয়ে যাবে, উইকলি টেস্ট, ডেইলি টেস্ট, এই সেই দিয়ে শুরু হয়ে যাবে গিয়ে, তখন তুমি এগুলো পরে ভুল পাবা। আমি অন্তরীকরণ, যোগাযোগকরণ, স্থিতিবিদ্যা এখন কেন করাচ্ছি? বিকজ তখন এগুলো পরে ভুল পাবা না তুমি। অনেক কিছু এক্সট্রা আছে এগুলোতে, ইন্টারের সিলেবাসের চাইতে অনেক কিছু এক্সট্রা। বুঝছো? যেমনে পারো কালকের থেকে শুরু করবা। যে রুটিন দিলাম যে প্রথম 2 দিনে তুমি লেকচার কমপ্লিট করবা, 3 নাম্বার দিনে তুমি লেকচারের ম্যাথ গুলো 1 বার বা 2 বার হাতে লিখে প্র্যাকটিস করবা, যেগুলো পারো না অন্তত পক্ষে ওগুলো করো। তারপরে 4 নাম্বার দিনে তুমি সাজেশন বুকটা শেষ করো। যতক্ষণে সময় পাও ততক্ষণের মধ্যেই করো, ফাস্ট করো, স্পিড বাড়াও। স্পিড ছাড়া লাভ নাই তো। বসে বসে এক জিনিস নিয়ে বসেই থাকবো। এক জিনিস এক অঙ্ক নিয়ে 15 মিনিট কাটাই দেবো, এত টাইম আছে নাকি? বুয়েটে অঙ্ক করার জন্য দেয় 3 মিনিট। তোমার বাসায় তুমি যখন প্র্যাকটিস করে 2 মিনিটে আসতে পারবো, তখন না তুমি যে চান্স পাবা, তখন না তুমি যে টপ 100-তে ঢুকবা। খুব ব্রিলিয়েন্ট হওয়া লাগে না। তোমার যদি বুয়েটে ভালো রেজাল্ট করা লাগে, টপ দিকে যাওয়া লাগে, বহুত কোনো ব্রিলিয়েন্ট হইতে হবে না। বুঝছো? বহুত কিচ্ছু ব্রিলিয়ান্ট হইতে হবে না। যা যা বলি দিনরাত পাগলের মতন খাটো, নেক্সট 4 মাস খাটো। চান্স আসবে না কই থেকে আমি দেখি। তুমি দিনরাত পাগলের মতো আগে খাটো, আল্লাহকে ডাকো। আর সবসময় মাথায় রাখবা, খালি পড়ে কাজ হবে না। আল্লাহকে ডাকতে হবে, সৃষ্টিকর্তাকে ডাকতে হবে। সৃষ্টিকর্তার ইচ্ছা না হইলে তুমি দিন রাত পড়েও দেখবে পরীক্ষা দিন অসুস্থ হয়ে যাচ্ছ। এরকম সৃষ্টিকর্তাকে খুশি রাখবা সবসময়, বাবা মাকে খুশি রাখবা, টিচারদেরকে খুশি রাখবা, কোনো বন্ধু বান্ধবের মনে কষ্ট দিবা না। এমন কোনো কথা বলবো না যে বন্ধু একটু উইক বা কম খারাপ ভালো মানে খারাপ রেজাল্ট করেছে, ও যাতে তোমার দ্বারা কষ্ট পেয়ে যায়। সবাইকে খুশি রাখবা, সৃষ্টিকর্তা, বাবা মা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কারো কাছ থেকে যাতে বদ্ধ না আসে। দেন তোমার মন মতন সর্বোচ্চ খাটনি দিয়ে ফেলবা, তখন চান্স হবে। আদারওয়াইজ এই আমরা সমস্ত লেকচার দিব, 2 দিন পরে পরে পরীক্ষা নিব, 2 দিন পরে পরে সাজেশন বুক বানায় দিব, 2 দিন পরে এক ঠিক করে এত এত অঙ্ক করে লেকচার দিব, কিচ্ছু লাভ হবে না। তাহলে কথাটা বুঝছো? এই হলো ব্যাপার। এখন আসি ভার্সিটি ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে। তোমরা যারা ভার্সিটি ব্যাচে আমার কাছে আছো, তোমাদের মধ্যে কয়েকটা অংশ আছে। একটা অংশ হচ্ছে গিয়ে যারা নাকি ইঞ্জিনিয়ারিং কোর্স করছো, ভার্সিটিতে অতিরিক্ত হিসেবে ভর্তি হয়েছে ব্যাকআপ হিসাবে। আচ্ছা। দ্বিতীয় আরেক দল আছে যারা নাকি মেডিকেল কোর্স করছো, তারাও ভার্সিটিতে ভর্তি হয়েছে ব্যাকআপ হিসাবে। 3 নাম্বার আরেক দল আছে যে ভাই, আমার যে নাম্বার আসছে, যেই আমার নাম্বার আসতে পারে, যেটা আমি শুনছি, এই নাম্বার অনুসারে আমি যদি এখন মেডিকেল পরীক্ষা দিতে যাই, আমি চান্স পাবো না মোটামুটি শিওর। ইঞ্জিনিয়ারিং আমাকে বসতে দিব না ভাই, আর কোনো উপায় নেই, আমি এখন ভার্সিটিতে আসছি। আমি ম্যাথে উইক, আমি এখন ভার্সিটিতে আসছি, ভাই আমাকে শেখান। তাইলে ভার্সিটি ব্যাচে দেখা যায় এই 3 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। এর মধ্যে একদম সত্যি কথা বলি, যারা অলরেডি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্ট বা হচ্ছে গিয়ে একদম কলেজ লাইফের শুরু থেকে খুব ভালো ছিল, ওরা অলরেডি ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি জানে। এবং দেখা যায় ওরা যেহেতু পড়ে পড়ে 2 বছর ধরে মানে পড়তে পড়তে অভ্যাস, ওদের খুব একটা সমস্যাই হয় না এগুলো মানে ভার্সিটির পড়াগুলো ব্যাকআপ হিসাবে পড়তে। দেখা যায় ইঞ্জিনিয়ারিং ক্লাস শেষ করে এসে ভার্সিটির জন্য ইন্টারেক্টিভ পিডিএফটা খালি উল্টা 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 যাবে গিয়ে
পড়া শেষ হয়ে যাবে সবকিছুই। এখন কথা হচ্ছে মেডিকেলের যারা স্টুডেন্ট, যারা মেডিকেলের করা স্টুডেন্ট মানে চান্স পাবে, একটা তো হচ্ছে কি এমনি গেলাম মেডিকেলে, এখন ডিসিশন নিয়েছে এইচএসসির পরে ডিসিশন নিয়েছে যে আমি মেডিকেলে পড়বো, আর একটা হচ্ছে কি ক্লাস 8-9 থেকেই জানে যে আমি মেডিকেলে পড়তে হবে। তো যারা নাকি মেডিকেলের করা স্টুডেন্ট, তারা কিন্তু ম্যাথে উইক হইতে পারে বা ম্যাথে ফোকাস কম দিতে পারে, কিন্তু এর মানে এই না যে ভার্সিটি ফিজিক্সে খারাপ, ভার্সিটি কেমিস্ট্রিতে খারাপ, ভার্সিটি বায়োলজিতে খারাপ। জাস্ট ভার্সিটি ম্যাথটা ওরা একটু উইক, ওই জন্য আসছে, এবং ওরা অরিজিনালি ভালো স্টুডেন্ট। ওরা এই ভার্সিটি ম্যাথের লেকচার সব তো বেসিক থেকেই পড়াবো, তাহলে ওই শুরু থেকে ওগুলো দেখলে যে কোনো মানে স্ট্যান্ডার্ডে চলে যাবে একদম স্ট্যান্ডার্ড, বিকজ এই লেকচার গুলো থেকে আগের বছর আলোর মধ্যে সব এমসিকিউ কমন আসছে ওটা ভিতরে। তাহলে এইগুলাতে ভালো করে করে যাবে, এইগুলাতে পরিশ্রম করে 5 বার 10 বার করে খাইটা পড়ে যাবে, তার কি চান্স আটকে থাকবে কোনোদিন? তাহলে এখন কথা হচ্ছে গিয়ে, তাহলে এখন তোমরা পড়বাটা কেমনে ভালো করে বুঝো। তোমরা যারা ভার্সিটিতে এখানে আছো, যারা নাকি একদম পিওর ভার্সিটি, ভাই আমার আর কোনো ওয়ে নাই, তারা দেখো কি যে ভার্সিটির প্রশ্ন মনে হয় সহজ, সহজ প্রশ্ন দেখে আমি মনে হয় পেরে যাবো। আরে ভাই ভার্সিটির প্রশ্ন সময় দেয় 30-40 সেকেন্ড, এর মধ্যে প্রশ্ন পড়তে হয়, প্রশ্ন সমাধান করতে হয়। আবার ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আসছে, দিনের জীবনের শেষ ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা, একমাত্র ভর্তি পরীক্ষা, ওই টেনশনেই দেখা যায় 10-20% টাইম লস হয়ে যায় গিয়ে। তোমার 4-5 সেকেন্ড তো ওই টেনশনে নষ্ট হয়ে যাবে গে। নর্মাল স্পিডের চাইতে তোমার ওইখানে টেনশনের কারণে স্পিড একটু কম থাকবে তো স্বাভাবিকভাবে। তো তুমি যদি বাসায়, আমি যে অঙ্কগুলো তোমাকে লেকচারে করায় দেই, আমি যে অঙ্কগুলো তোমাকে সাজেশন বুকে দিচ্ছি, তুমি যদি বাসায় সেই অঙ্কগুলো 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে না করতে পারো, তো ঢাবির ভর্তি পরীক্ষার দিন একসাথে এতগুলা সাবজেক্ট, 4টা সাবজেক্টের সব মিলে 8টা পেপার, এগুলোর মধ্যে আবার অঙ্ক, ক্যালকুলেটর নাই, তুমি মাথায় কুলাবে কেমনে, 30 সেকেন্ডে করবা কেমনে? তো যারা নাকি ভার্সিটির টার্গেট আছে মেইন, মানে যারা নাকি সেকেন্ডারি অপশন ওটা না, আগে বলি ভার্সিটি টার্গেট, যাদের নাকি টার্গেট ভার্সিটি, তারা হচ্ছে গিয়ে প্রশ্ন, এইসব প্রশ্ন সহজ মনে করে চুপচাপ বসে থাকিও না। ইঞ্জিনিয়ারিং এর মেডিকেল স্টুডেন্ট তোমাদের সিট সব নিয়ে যাবে কিন্তু যদি ঠিক মতন না পড়ো। যেই লেকচারে আমি যে ম্যাথ গুলো করাই দেই, সেই ম্যাথ গুলা 8 থেকে 10 বার করা লাগবে, করতে করতে যাতে একদম মানে প্রশ্ন দেখলে আচ্ছা এটা উত্তর, মানে অঙ্ক করা লাগছে না, উত্তর মাথা থেকে বেরোচ্ছে, এই লেভেলে নিতে হবে, কথা বুঝছো? এবং একই অঙ্ক বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। আমি ঠিক যেই জিনিসপাতি গুলো করাই দিব আপাতত ওগুলাই করো, ওগুলাই করো। তোমার কাছে আরো হরেক দুনিয়ার বই থাকতে পারে, এই বিভিন্ন বাজারের যে এডমিশনের বইগুলো ওগুলো থাকতে পারে, বাট সব আমি হাতাইতে বলছি না। তুমি জাস্ট লেকচারটা আর সাজেশন বুকটা ধরো, বেশি কিছু না, লেকচার সাজেশন বুক, এই দুইটা জিনিস 8 থেকে 10 বার শেষ করে ফেলবা। যদি তোমাকে আমি বলবো প্রশ্ন এটা, তুমি বলবো ভাই এটা উত্তর ডিরেক্ট, কোনো কড়াকড়ি কিছু নাই, এইরকম অবস্থা যেতে হবে প্র্যাকটিস করতে করতে, তখন তুমি ভালো করতে পারবা, আদারওয়াইজ লাভ নাই। ব্যাপারটা বুঝছো? আর যাদের নাকি ব্যাকআপ, এবার আসি মেডিকেল নিয়ে। তোমরা মেডিকেলের ভার্সিটি ব্যাকআপ হিসাবে আনছো, ঠিক আছে, মেডিকেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট মেডিকেলে চান্সই পায় না, এটা জানো, এমনি বলা উচিত না বাট যেটা রিয়েলিটি। সেই ক্ষেত্রে তোমার ম্যাথের যে ব্যাকআপ তুমি রাখছো, এটা স্ট্রং ভাবে নাও, কথাটা বুঝছো? 2 দিন পরের থেকে দেখবা মেডিকেল কোচিং গুলো ক্লাস শুরু করে দিয়েছে, এই দেখবা 2 সপ্তাহের মধ্যেই ক্লাস শুরু করে ফেলবে সব জায়গায়। তখন ওরা তোমাকে এমন প্রেসার দিবে, তোমার এই ভার্সিটি ম্যাথ কখন করব কি করব এগুলো ভুলেই যাবা গিয়ে তুমি। এখন তোমার হাতে আরো ধরো 10-15 দিন বাকি আছে মেডিকেল কোচিং গুলো শুরু হইতে। তোমাকে আর্কাইভে আমি আগে আগে সব লেকচার কেন দিয়ে দিলাম বলো? আমি তো চাইলেও পারতাম ইঞ্জিনিয়ারিং এর গুলো আগে দিতে, আমি ভার্সিটি ব্যাচের আর্কাইভের সব লেকচার আগে দিয়ে ফেলেছি। আজকে দিই নেই, আরো 10 দিন 15 দিন আগে দিয়েছি। যেই দিন আমি কোর্স লঞ্চ করেছি ওই দিন রাতের বেলা ভার্সিটি মাস্টার প্রোগ্রামের সমস্ত আর্কাইভ লেকচার এডিটেড এবং রেডি ছিল, এডিটেড এবং রেডি ছিল, রেডি ওই দিন থেকে। যারা শুরু করে দিয়েছে ওরা কিন্তু অনেক আগে গেছে গিয়ে। তোমরা যারা মেডিকেল ইচ্ছো, মেডিকেল ভর্তি ইচ্ছো, তারা মেডিকেল কোচিং এ মেইন পুরো দমে ক্লাস শুরু হওয়ার আগে এখন আর্কাইভ থেকে যত দূর পারো ম্যাথটা আগায় নাও, আগায় নাও। আগের ব্যাচেও ক্লাসগুলা মেডিকেল স্টুডেন্টদের কথা বা ম্যাথে উইক স্টুডেন্টদের কথা চিন্তা করেই নেওয়া হয়েছিল। সুতরাং ওই ক্লাসগুলো বেসিক থেকে করা, যার যেই অধ্যায় বাকি আছে এটা কোনো ইস্যু না, লেকচার গুলো বেসিক থেকে করানো হয়েছে। লেকচার গুলো শুরু করে দাও এবং চেষ্টা করো 2 বার 4 বার 5 বার করে রাখার, যাতে করে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে রেজাল্টটা যদি আল্লাহর রহমতে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আমি আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু যদি আল্লাহ না করো কোনো সমস্যা হয়, যাতে করে তখন এই ম্যাথ গুলো নতুন নতুন না লাগে, তখন যাতে তুমি এই যে এখন যে নোট করে রাখলে এই খাতাটা উল্টা উল্টা যেতে পারো। এখন বলতে পারো যে ভাই আপনি তো আবার নতুন মাস্টার লেকচার নিবেন, যখন নাকি সব কোচিং গুলো শুরু করে দিবে তখন তো আপনি আবার মাস্টার লেকচার নেবেন, তাহলে এখন কি আমি আবার এটা করবো ওইটাও করবো? কথা হচ্ছে গিয়ে যে প্রত্যেক বছরে লেকচার আপগ্রেড হয়, বাট কতটুকু হয়? 200% আপগ্রেড হয়ে যায়, 100% আপগ্রেড হয়ে যায়, লেকচার কি ডাবল 3 গুণ হয়ে যাবে গিয়ে? না, 20%-30% চেঞ্জ হবে সর্বোচ্চ, সর্বোচ্চ 20-30% চেঞ্জ হবে, সিকোয়েন্স তো কাছাকাছি থাকবে। নতুন বছরের যে প্রশ্ন ব্যাংকের অঙ্কগুলো আগে এই বছর ধরো 23 ব্যাচে যেগুলো আসছে, তারপরে হচ্ছে গিয়ে নতুন কিছু ম্যাথ এক্সট্রা বা কিছু অ্যাডভান্স অঙ্ক এক্সট্রা বা কিছু এরকমই থাকতে পারে, যেগুলো আসলে
অ্যাডভান্স ছিল বাট দরকার ছিল না, আমি বাদও দিতে পারি। মানে হালকা মোটিভেশন আসবে, ধরুন 20% 30%। তুমি যদি এখন শেষ করে রাখো, পরে তুমি দেখবা জাস্ট ইন্টারেক্টিভ পিডিএফটা, ইন্টারেক্টিভ পিডিএফ এর মধ্যে যেই ম্যাথ গুলো তুমি নতুন পাবা, যেই তুমি দেখবা নতুন সালের অঙ্ক বা নতুন ম্যাথ, তুমি সেগুলো শিখে ফেলো না, সেগুলো খালি ক্লাস করবা। একটা অধ্যায়ে ধরো লেকচার যদি 8 ঘন্টার হয়, তোমার ইন্টারেক্টিভ পিডিএফ তুমি যদি খুলো এবং তোমার যদি আগের থেকে করা থাকে, তোমার 1 ঘন্টাও লাগবে না। ব্যাপারটা বুঝছো? তাহলে এমনি করে আগাও, এখন যতটুকু পড়ো শেষ করে রাখো। তোমাদের সব আর্কাইভ দিয়ে দিয়েছি। পঞ্চরীকরণের এক্সাম হয়েছে তোমাদের, এত খারাপ রেজাল্ট কেন বলো? আমি চাই সবাই 90%-এর উপরে পাও। লেকচারের বাইরের থেকে কি অঙ্ক দেয় নাকি? লেকচারের টাইপের ভিতরেই তো তবে একদম মানে করে করে 3 বার 4 বার না করে চলে আসো কেন পরীক্ষা দিতে? এগুলো পরীক্ষা কি হেলা ফেলার পরীক্ষা? আমি অফলাইনে এক্সাম নিচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে নেওয়ার সিস্টেমটা নাই। থাকলে তো আমি নিতামই। আমি কি চাই না তোমার ভালো হোক? আমি অফলাইনে এক্সাম নিতে পারছি না, বাট এর মানে এই না যে অনলাইনের এক্সাম তো খারাপ, তা তো না। তো তুমি এগুলো ভালো করে পড়ে আসো না কেন? তোমার কাজ হচ্ছে, তোমাকে যখন আমি লেকচার গুলো প্রোভাইড করছি, তুমি সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিবা। আগের বছর না পরের বছরের এগুলো দেখার তো তোমার টাইমই নেই। তুমি ভর্তি পরীক্ষার্থী, তোমার তোমার হচ্ছে তুমি বাগের কাছার ভিতরে এখন, বাঘ কখন খাইতে আসে তুমি এই টেনশনে থাকবা। তুমি চারদিকে দর্শক মেলা দেখো কেন? তুমি এখন সমানে পড়তে থাকবা, তোমার বাইরে চতুর্দিকে দেখা তো টাইমই নেই। তুমি এখন মনোযোগের সাথে যেগুলো যেগুলো লেকচার দিয়েছে ওগুলো শুরু করো। শুরু করার পরে যে কোনো প্রবলেম আমি ইনস্ট্যান্ট সলভ করে দিই। ডাউট সলভিং আমি থাকি, জুনিয়র টিচার ডাকতেই পারতাম আমি। আমার জুনিয়র জ্বালাই ফেলেছে, যারা নাকি চান্স পেয়েছে বিভিন্ন ভালো ভালো জায়গায়, জ্বালাই ফেলেছে, ভাই ডাউট সলভিং নেন, ডাউট সলভিং নেন। আমি ইচ্ছা করে বসে রয়েছি যে আমি দিব এগুলা, আমার সাথে কথা হবে বাচ্চাদের। তো কারণ তোমাদের সমস্যা তো আমার বুঝতে হবে, কারণ পরের বছরে তো লেকচার আমি এগুলো দিব, হিসাব করে তো দিতে হবে আমার। তাহলে এখন তোমাদের যে এই যে প্রোভাইড করা হচ্ছে লেকচার গুলা, এই যে এরকম এত হাই লেভেলের সাজেশন বুক গুলা দেওয়া হচ্ছে, এরকম লেভেলের এক্সাম দেওয়া হচ্ছে, এক্সামের সলভ সহ তোমরা পেয়ে যাও, এগুলো কাজে না লাগাইলে হবে ঘরে বসে, তাও কি 900 950 টাকা দিয়ে? তোমাদের সময়ে মানে তোমাদের বয়সে যখন আমি ছিলাম, ধরো আমি অ্যাডমিশনটা দিয়েছি 2017 সালে, এখন তো 24 সাল, কয় বছর গেল? 17, 18, 19, 20, 21, 22, 23, 7 বছর। 7 বছর আগে আমি যেই ভাইয়ার কাছে পড়তাম, মাস গেলে 12,000 টাকা নিত, বাসায় এসে পড়াইতো, এক এক দিন 1,000 টাকা। 7 বছর আগের কথা। এখনকার কথা চিন্তা করি, 12,000 টাকা এখন কত টাকা হবে? এটা ছিল আমার জমানা। আমি কিন্তু রিচ ছিলাম না, খুব যে রিচ ছিলাম তা না, মধ্যবিত্ত ফ্যামিলির ছিলাম। আমার বাবার অনেক বেতনের বড় একটা অংশ খালি এখানে যেত গিয়ে, দেখা যেত যে এই টিচারদের বেতন নিতে গিয়ে আমাদের মানে একদম হিসাব করে চলতে হচ্ছে। তাহলে আমি প্রত্যেক মাসে মাসে আমার কষ্ট করে এই বাসার ভাইয়ার কাছে দিতে হইতো 12,000 টাকা এইটা করার জন্য। আবার আলাদা করে অফলাইনে আরেক জায়গায় যা পড়তাম কেমিস্ট্রি। তাহলে দেখো এই রকমের, এবং মাসে ধরো 4 মাস পরে 48,000 টাকা দিতে হচ্ছে আমার, 5 মাস পরে 60,000 টাকা দিতে হচ্ছে আমার। তুমি বুঝতেছো ব্যাপারটা? তোমরা 950 টাকায় আমি পড়াই দিচ্ছি তোমার এগুলা সবকিছু, তাহলে হবে? তারপরেও তোমরা মনে করো এগুলো ঠিকঠাক মতন পড়ো না, এরকম করলে হবে? তাই এগুলো যত্নের সাথে পড়ো। তোমাদেরকে অনেক স্বল্প মূল্যে এরকম হাই কোয়ালিটির কন্টেন্ট দেওয়া হচ্ছে। মূল্য কম দেখে তুমি জিনিসটার অমূল্য মানে এটা নিম্নমানের ভাবিও না, অবশ্যই নিম্নমানের না। যারা নাকি আমাকে 12,000 টাকা দিয়ে পড়াইতো, এটা ধারে কাছেও জিনিসপাতি দিত না, দিতই না। বাসা আসতো, চা নাস্তা খাইতো, পড়াইতো, যত্নের সাথে পড়াইতো, বাট এরপরে চলে যেত গিয়ে। কোনো কন্টেন্ট বা কোনো শীট প্রোভাইড করা কিছুই না। বাসায় আসছে, ভাইয়া পড়া যাচ্ছে, চলে যাচ্ছে, এটুকুই। তাহলে আমি যে তোমার সাথে বসে আছি, তোমাকে আবার জুমে সলভ ক্লাসও নিব, সাজেশন বুক সব তো আমি বানাই দিচ্ছি। হ্যাঁ, নরমালি তো দেখা যায় যে বিভিন্ন কোচিং গুলোতে, অনলাইন কোচিং গুলোতেও জুনিয়র টিচারদেরকে দিয়ে সব বানায় দেয়। জুনিয়র টিচার মানে কি? মানে জুনিয়র স্টুডেন্টদেরকে দিয়ে আর কি, যারা আগের ব্যাচের স্টুডেন্ট, ওদেরকে দিয়ে প্র্যাকটিস শিট বানাচ্ছে, এক্সামের প্রশ্ন বানাচ্ছে, ওদেরকে দিয়ে সাজেশন শিট বানাচ্ছে, ওদেরকে দিয়ে সমাধান লেখাচ্ছে। আমার তো এগুলো নিজ হাতে সব পিক আপ করা। তাহলে এরপরেও তুমি যদি মানে যত্ন না নাও, এগুলো যত্ন যদি না বুঝো, আমি অনেক ফেমাস না দেখে, তাহলে হবে? এটা কি আমাকে অপমান করা না? তোমাকে এত কষ্ট করে আমি পড়াচ্ছি, এত খাটনি দিচ্ছি, তুমি যদি নিজে ওটুক না খাটো, তাহলে তাহলে কেমনে কি ভাই? এটা তো আসলে মানে যুক্তিযুক্ত না। এটা মানে আমার পরিশ্রম ছোট করা। তাই এগুলো করিও না। তোমাকে যা দেওয়া হচ্ছে টাইম মতন জিনিসগুলো শেষ করো। এবং মানে আমি কষ্ট পাই ভাই এরকম তোমাদের দাও দেখলে, যে আমি সারা রাত ধরে খাটলাম, দিন ধরে খাটলাম, ঘুমাইলাম সকাল 7টায়, এক্সামে দেখি 70 60 করে পাচ্ছ তোমরা, 60 70 পাইলে হবে? তাহলে আমি কেন বসে রইলাম? এবং আমি সারা রাত ধরে তোমাদের জানান দিলাম যে কালকে এক্সাম পড়ো, কালকে এক্সাম পড়ো, কালকে এক্সাম পড়ো। তো কি এই পড়া পরে আসলা? এরকম করলে হবে? এরকম করলে আমি চান্স পাবো কেমনে? আমি যখন এবার আল্লাহর মতো বড় মুখ করে বলতে পারছি যে গত বছর আমার কাছ থেকে বুয়েটের 13তম আসছে, তো আমি তো সামনের বছরে বলতে যাবো যে আমার কাছ থেকে 3তম বের হয়েছে। আমি তো বলতে যাবো। তো তোমরা এসব এসব পড়াশোনা করলে আমি কেমনে চান্স পাবো? কেমনে কি করবো বলো? তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। যা যা আমি লেকচার দিচ্ছি, যা যা আমি পড়াই দিচ্ছি, এগুলো যত্নের সাথে শিখতে হবে। এমনি মানে 2 নম্বরই পড়াশোনায় কাজ নাই, 2 নম্বরই পড়াশোনা দিয়ে কিছু হবে না। খালি বাবা মার টাকাই আমাকে এনে দিবা, আর তোমাদেরকে আমি সারাদিন ধরে খাটবই। তোমরা যে হতাশা, পড়া শেষ হয় নাই, আমি বাকি এটা কি এইটা করবো নাকি ওইটা? আরে ভাই আমি তো বললামই আর্কাইভ শুরু করে দাও।
আবার জিজ্ঞেস করছে আর্কাইভ করবো নাকি ভাই সামনে যেটা দিবেন ওটা করবো। তো সামনে দিলে তো আমি সামনেরটাই বলতাম। এখন দাদা বলছে অক্ষর অক্ষরে চোখ বন্ধ করে পালন করো না, আমি তোমার ক্ষতি করবোই না, চান্সই নেই কোনো ক্ষতি করার। মানে তুমি এটা 100% শিওর থাকো, তোমার আব্বু আম্মু যেরকম তোমার ক্ষতি করবে না, আমিও অবশ্যই তোমার ক্ষতি চাই না। সিম্পল কথা। তো তুমি আমার কথাগুলো একদম অক্ষর অক্ষরে পালন করো, এবং আমি তোমাকে কোনো কিছু অজ্ঞানতাবশত বলছি না। এরকম না যে আমি জানি না এমনি একটা ভুমভাং বলে দিলাম, তা না। আমি যা যা কথা বলি প্রত্যেকটা আগের ব্যাচের স্টুডেন্টদের এক্সপেরিয়েন্স থেকে বলি। যে একটা ব্যাচের স্টুডেন্ট কি করে, ধরো গত বছরই আমার কাছে একটা স্টুডেন্ট ছিল যে নাকি টেস্ট ফেল করে আসছে, তারপরে বুয়েটে 600 করা হয়েছে। কি করেছে? এমপিএম এর লেকচার গুলো ঠিকঠাক মতন করা ছিল, এমপিএম এর ব্যাচে ছিল, এরপরে ইঞ্জিনিয়ারিং ব্যাচের লেকচার, ভার্সিটি ব্যাচের লেকচার 8 থেকে 10 বার প্র্যাকটিস করেছে, বুয়েটে 600 করে শেষ। আর কোনো টেনশনই নেই ওর জীবনে, একবারে চান্স, ডিরেক্ট চান্স। ওকে, সিম্পল। আমি নিজের স্টুডেন্টদের কাছ থেকে শিখে শিখে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। যে জিনিস তুমি শিখতে হলে তোমার ঠেকা ঠেকা শিখতে হবে, সেটা আমি ডিরেক্ট তোমাকে বলে দিচ্ছি। তো এটা ইউজ করো না কেন? এই টাইম আর পাবাও না, আর আসবেও না, সিম্পল কথা। ওকে, তাই যত্নের সাথে এখন শুরু করো। এই যে কথাগুলো বলছি, যাতে দ্বিতীয়বার আর আমাকে বলা না লাগে যে এক্সাম পড়ো, পরীক্ষা নিচ্ছি পড়ো, শীট দিয়ে দিচ্ছি পড়ো, যাতে এগুলো 2 দিন পরে পরে আমার বলা না লাগে। কথা বুঝছো?